নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরও একবার জানাবো অনেক অনেক স্বাগত। আরও একবার আপনাদের জন্য এই অনুষ্ঠানে বিশেষ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আর আজ আলোচনা করব আপনার সব থেকে পছন্দের অর্গান নিয়ে। আর সেটা কি বলুন তো, আমাদের স্কিন। প্রত্যেকটা অর্গান গুরুত্বপূর্ণ হলেও কোথাও আমাদের স্কিন নিয়ে একটু বেশি কিন্তু মন খুঁতখুত ব্যাপার কিন্তু থাকে। একটু ট্যানিং পড়ে যাক, মন ভীষণ খারাপ হয়ে যায়। আপনার স্কিন, আপনার মুখে কোনো দাগ পড়ে যাক, আপনার মন খারাপ হয়ে যাবে। কোনো পিম্পলস বা ফ্রেকলস, পিগমেন্টেশনের সমস্যা শুরু হোক, আপনার মন কিন্তু খারাপ হয়ে যাবে। আর সেখানে যদি আপনার অ্যালার্জির মতন প্রবণতা বাড়ে, সেতির মতন সমস্যা আসে, সোরাইসিসের মতন প্রবলেম হয়, তাহলে মন খারাপটা যে কোথায় গিয়ে পৌঁছায় সেটা আমরা কিছুটা হলেও উপলব্ধি করতে পারি। কারণ আপনাদের মতন প্রচুর পেশেন্টকে নিয়ে আমাদের কাজ, আমাদের দায়িত্ব পালন। আর সে কারণে কিন্তু আমরা সবসময় ভাবনা চিন্তা করি যে আপনার পছন্দের এই স্কিনকে কীভাবে আপনি দীর্ঘদিন ভালো রাখতে পারেন, কিভাবে ঝাঁ চকচকে রাখতে পারেন, কিভাবে ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার স্কিন, বেলুন স্কিন, ভেলভেট স্কিন, যে নামই আপনি বলুন না কেন, দীর্ঘদিন রাখতে পারেন। কতদিন পর্যন্ত? আপনার বয়স হয়ে গেলেও আপনার বয়স অনুযায়ী যেন আপনার স্কিন থাকে ঝাঁ চকচকে, সেই প্রচেষ্টা কিন্তু করছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা, তার পাশাপাশি স্কিন এবং হেয়ার এক্সপার্টরা। কারণ শুধুমাত্র স্কিন নয়, পাশাপাশি আপনার চুলের দিকেও কিন্তু রাখতে হবে আপনাকে নজর। এই সব বিষয় নিয়ে আজকে কিন্তু আমরা আপনাদের জন্য আলোচনা করব যে স্কিনকে কিভাবে ভালো রাখবেন, এবং স্কিনের জন্য যেরকম বাইরে থেকে পরিচর্যার দরকার, পাশাপাশি আপনার স্বাস্থ্য ভালো আছে তো তার দিকেও কিন্তু যত্ন রাখার প্রয়োজনীয়তা রয়েছে। তাই অভিজ্ঞ চিকিৎসক, পাশাপাশি স্কিন এক্সপার্ট পারবে সম্পূর্ণভাবে আপনাকে আপনার মনের মতন স্কিন উপহার দিতে। আজকে ঠিক এই সমস্ত বিষয় নিয়ে আজকে আপনাদের জন্য আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর ভাদুরী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। পাশাপাশি আপনাদেরকে বলবো যে আমরা স্কিন ওরিয়েন্টেড যেহেতু বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি, তো আপনারা আপনাদের যে কোনো ধরনের সমস্যা নিয়ে কিন্তু ফোন করতে পারেন। আরেকটা দায়িত্ব প্লিজ পালন করবেন, এনবিপির নিজস্ব নাম্বার 9830235527 বা 37, এই নাম্বার দুটি নোট করতে ভুলবেন না। যে কোনো কোয়ারি, যে কোনো রকমের আপনার জানার ইচ্ছে, সব কিছু এই নাম্বারে ফোন করে জানতে পারবেন। ডক্টর ভাদুরীর কাছে প্রথম প্রশ্ন, যে স্কিনকে ভালো রাখার জন্য শুধু কি দামি কিছু প্রোডাক্ট ইউজ বা দামি কিছু ফেসিয়াল যথেষ্ট, নাকি ভেতর থেকেও আমাকে ভালো থাকার প্রয়োজনীয়তা রয়েছে? একদমই তাই। আমাদের যদি যে কোনো সুস্থতা এবং সৌন্দর্য, এই দুটো কিন্তু পাশাপাশি থাকতে হয়। মানে আমরা যদি ভেতর থেকে সুস্থ থাকি তাহলে কিন্তু আমরা বাইরে থেকে সুন্দর দেখতে লাগবে আমাদেরকে। মানে আমরা যখন স্কিনের কথা বলছি, যদি আমাদের ভেতরে আমাদের লিভার ঠিক না থাকে, আমাদের ডাইজেশনের কোনো ইস্যু থাকে, হরমোনাল ইমব্যালেন্স থাকে, যদি রাতে ঠিকমতো ঘুম না হয়, ইনসোমনিয়া থাকে, যদি স্ট্রেস লেভেল অনেক হাই থাকে, তাহলে আমার ভেতরটা যেমনি ক্ষতিগ্রস্ত হবে এবং তার কিন্তু প্রতিবিম্ব বা তার ছায়া কিন্তু পড়বে আমাদের স্কিনের উপরে। তার জন্যই আমাদের সৌন্দর্য যদি রক্ষা করতে হয় তাহলে আমাদের স্বাস্থ্যকে রক্ষা করতে হবে। এটাই একটা বিষয়, যে শুধু বাইরে থেকে কোনো একটা প্রোডাক্ট লাগিয়ে দিলে কিন্তু একজন মানুষ সুন্দর দেখতে হবে না, তার স্কিনের কোয়ালিটি ভালো হবে না, তার চুলের কোয়ালিটি ভালো হবে না, ঘনত্ব বাড়বে না, বয়সের আগে চুল পড়ে যাবে না বা পেকে যাবে না, এই প্রবলেমগুলো কিন্তু কোনোটাই আসবে না যদি সে ভেতর থেকে সুস্থ থাকে। তার জন্যই আমাদের এনবিপিতে যে ট্রিটমেন্টগুলো হয় সেগুলো কিন্তু বাইরে থেকে এবং ভেতর থেকে উভয়টাই হয়। ভেতর থেকে আমরা ট্রিটমেন্ট দিই যে হেলথ ইস্যু যেগুলো আছে সেগুলোকে ওভারকাম করার জন্য, এবং বাইরে থেকে একেবারে অত্যাধুনিক মডার্ন টেকনোলজির যেসব ইনস্ট্রুমেন্ট আছে সেসব, এবং মডার্ন যেসব ইন্টারন্যাশনাল লেভেলের যে কোয়ালিটির যেসব আমাদের থেরাপি আছে সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা একটা সুন্দর ঝাঁচকচকে চুল এবং সুন্দর একটা স্কিন দিতে পারি। একদম। তাহলে এই দুটো দিক নিয়ে আজকে আপনাদের জন্য আলোচনা করার চেষ্টা কিন্তু আমরা করব। এক তো হচ্ছে আপনার স্বাস্থ্য ভালো রাখুন, যার ফলে আপনার স্কিন ভালো থাকবে। আর দ্বিতীয়ত বাইরে থেকেও পরিচর্যা করুন, আর এইখানেও কিন্তু আপনাকে সহযোগিতা করবে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা এবং আমাদের স্কিন এবং আমাদের হেয়ারের জন্য হেয়ার এক্সপার্টরা। একটু ডক্টর ভাদুরীর থেকে একটু জানতে চাইবো, আমার স্কিন আমি খুব ভালো রাখতে চাই, আমি দীর্ঘদিন আমার চুলেরও যত্ন রাখতে চাই, তাহলে কোন অর্গানকে ভালো রাখতে হবে, বা কী ধরনের খাবার বা কী ধরনের দৈনন্দিন অভ্যাসের মধ্যে থাকতে হবে? প্রথম কথা দেখুন, আমাদের যদি চুল ভালো রাখতে হয় কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে আমাদের পুষ্টি যাতে পায় আমার চুল, সেখানে যাতে ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হয়, সেখানে যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা যায়, এই তিনটে ব্যাপার। আর যেখানে হরমোনাল ব্যালেন্স থাকবে। তো প্রথমে আসি যে আমাদের খাদ্য খাবারের যে নিউট্রিশনের ব্যাপারটা হলো। তো আমাদের খাদ্য খাবার যেগুলো আমরা খাবো সেটা কিন্তু একটা
ব্যালেন্সড ডায়েট হতে হবে। ব্যালেন্সড ডায়েট বলতে সেখানে সব ধরনের খাদ্য খাবারই খাবে, সেখানে প্রোটিন থাকবে, কার্বোহাইড্রেট থাকবে, ফ্যাট থাকবে, যেমন তার পাশাপাশি মিনারেল, ভিটামিনস এগুলো খুব কিন্তু সঠিক মাত্রায় থাকতে হবে। যেমন ধরুন যদি কোনো সময় দেখা যাচ্ছে খাদ্য খাবারের মধ্যে প্রোটিনের অভাব আছে, তাহলে কিন্তু দেখা যাবে চুল কিন্তু ভালো গ্রোথ হচ্ছে না, বা চুল কিন্তু আনহেলদি হয়ে যাচ্ছে, চুলের খুস্কো রুক্ষ চুল হবে এবং দেখবেন গ্রোথ ভালো হবে না। এটা গেল। দ্বিতীয় কথা যেটা আবার বলবো, চুলের মধ্যে যদি আয়রনের ব্লাডের মধ্যে যদি আয়রনের ডেফিসিয়েন্সি হয়, তার মানে চুলের মধ্যে ফেরেটিনের অভাব দেখা দেবে, সেখানেও কিন্তু দেখা যাবে যে চুল কিন্তু ভালো থাকছে না। আরেকটা আবার যদি দেখা যায় কারো ক্ষেত্রে ধরুন থাইরয়েডের সমস্যা আছে, বা ধরুন সুগার আছে, সেসব ক্ষেত্রে, বা ধরুন অতিরিক্ত স্ট্রেস হরমোন রিলিজ হচ্ছে, মানে তার মানসিক চাপ অতিরিক্ত বেশি, রাত্রে ঘুম ঠিক মতো হয় না, পেটের গণ্ডগোল, এসব ক্ষেত্রেও কিন্তু চুলগুলো নষ্ট হবে। তার জন্যই আমাদের খাদ্য খাবারের ধরন যেটা বললাম ওটা কিন্তু পারফেক্ট রাখতে হবে। দ্বিতীয়ত যে ব্লাড সার্কুলেশনের ব্যাপারটা বললাম, এটার জন্য কি করতে হবে, আমাদের যে কিন্তু রেগুলার কিছু মানে যোগ অভ্যাস অথবা কিছু ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে থাকতে হবে, যাতে আমার সারা শরীরে ব্লাড সার্কুলেশনটা ভালো হয়। যখনই ব্লাড সার্কুলেশন ভালো হবে, তখন কিন্তু এই যে আমরা খাদ্য খাবারের মধ্যে পুষ্টি যেটা নিউট্রিশন পাচ্ছি, সেটা কিন্তু আমার চুলের একেবারে গোড়ায় গোড়ায় গিয়ে কাজ করবে। যখনই এরকমটা হবে, আমার যখন সারা শরীরের মধ্যে নিউট্রিশনটা ঠিকমতো প্রভাবিত হবে, মানে তখন কিন্তু দেখা যাবে যে এর গুণটা সঠিক মাত্রায় পাচ্ছে আমার শরীর। ঠিক আছে, দেখবেন আমরা অনেক সময় বলি না যে যদি আপনি ধরুন অনেক ক্যালসিয়াম খাচ্ছেন, কিন্তু ভিটামিন ডি না থাকলে বডিতে ক্যালসিয়ামটা অ্যাবজর্ব হবে না। তার মানে সঠিক আমরা জিনিসটা খাদ্য খাবার খেলেও সেটা কিন্তু কাজে লাগছে না, যেহেতু আবার আরেকটার ডেফিসিয়েন্সি আছে বলে। তেমনি চুলের ক্ষেত্রেও কিন্তু তাই, আমাদের খাদ্য খাবারগুলো এমন হতে হবে, বায়োটিন বলে একটা প্রোটিন আছে, সেটা কিন্তু আমাদের খুব ভালো হেল্প করে আমাদের চুলের গ্রোথের জন্য। তো আমাদের প্রোটিনের মধ্যে কিন্তু ওটাও ইনক্লুডেড থাকতে হবে। এইভাবে খাদ্য খাবার গেল, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস গেলো, যেখানে ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হবে। তৃতীয় যে ব্যাপারটা আসবো, যে আমাদের কিন্তু প্রাণায়াম, মেডিটেশন বা ধরুন অন্য কোনো অ্যাক্টিভিটিস যেগুলোতে আমরা আনন্দ পাই, তার মধ্যে আমাদের থাকতে হবে, যাতে আমার স্ট্রেস হরমোনটা কম রিলিজ হয়, আমার থাইরয়েড হরমোনটা যাতে ব্যালেন্স হয়, আমার যাতে বডির কোনো রকম নেগেটিভ কোনো মানে এফেক্ট আমার শরীরের মধ্যে না হয়। কারণ দেখবেন একটা কথা আছে, আজকালকার 90% রোগই কিন্তু সাইকোসোম্যাটিক, তার মানে সাইকোলজিক্যালি আমি যেভাবে ভাবি সেরকমই কিন্তু আমার রোগের সৃষ্টি হয়। এবার যদি আমি খুব আনন্দে থাকি, আমি মানে স্ট্রেস ফ্রি থাকি, অটোমেটিক কিন্তু আমি ডিজিজ ফ্রি থাকি। তো এইভাবে যদি মেনটেন করা যায়, তার পাশাপাশি যদি প্রপার শ্যাম্পু, প্রপার আপনার লোশন দিয়ে চুলটাকে মেনটেন করা যায়, তাহলে দেখবেন চুল পরিষ্কার থাকবে, ড্যান্ড্রাফ হতে পারবে না, নোংরা জমতে পারবে না, এবং চুল হেলদি থাকবে। একদম। আর এই সব বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করব, অনেকটা আমরা আলোচনা করব, কারণ আপনাদের জানানোর ইচ্ছা কিন্তু আমাদের সম্পূর্ণভাবে রয়েছে। জানুন, বুঝুন, আর সেটাকে করার অভ্যাস করুন, তাহলে কিন্তু দীর্ঘদিন ভালো থাকতে পারবেন। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? কে বলছেন? হ্যালো, হ্যাঁ, হ্যালো, কে বলছেন? আমি সুশান্ত বলছিলাম পেট্রোপুর থেকে। হ্যাঁ, বলুন, কি সমস্যা? সমস্যা বলতে এই যে গরমে আমার মানে গায়ে র্যাশ বার হয়েছে। হুম হ্যাঁ, হুম তো র্যাশের সমস্যা হচ্ছে, আর এবং আমার পেটের প্রবলেমও রয়ে গেছে। আচ্ছা, এগুলো কি করলে নির্মূল হবে একটু যদি বলেন। ওকে আচ্ছা। ওকে ওকে। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, প্রথমে বলছি পেটের সমস্যাটা। পেটের সমস্যাটা যদি এড়িয়ে চলতে হয়, এই গরমে দুটো জিনিস করতে হবে। সেটা হচ্ছে আপনার জলের পরিমাণ বাড়িয়ে দিতে হবে, শরীরে যাতে জলের পরিমাণ বাড়ে এবং জলের ঘাটতি না হয়। এবার আপনি বুঝবেন কিভাবে কতটা জল খেতে হবে। প্রথম কথা, সাধারণত একজন অ্যাডাল্টের প্রত্যেক কেজি অনুযায়ী 50 ml জল খেতে হবে। মানে এটা হিসাবটা কি হবে, ধরুন আপনার 60 কেজি ওজন, তাহলে 50 দিয়ে 60কে গুণ করবেন, যে সংখ্যাটা বেরোবে তত লিটার জল খাবেন। মানে 50 হলো, আর এদিকে 60 হলো, তাহলে 5 আর 6 30, 5 গুণ 6 30, মানে 3 লিটার জল আপনার খেতে হবে। এইভাবে হিসাবটা করে নেবেন। এবার ধরুন আপনি অতিরিক্ত পরিশ্রমের কাজ করেন, বাইরে কাজ করতে হয়, অথবা আপনি কোনো জিম করেন বা খেলাধুলা করেন, যেখানে আপনার ঘাম অতিরিক্ত বেরাচ্ছে শরীর থেকে, সেক্ষেত্রে মিনিমাম আরও 1 লিটার জল কিন্তু আপনি বাড়িয়ে দেবেন।
এবার আপনি বুঝবেন কিভাবে যে এই জলটা আপনার পর্যাপ্ত পরিমাণে হয়েছে, সেটার বোঝার দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে দেখবেন আপনার মানে জলের যে পিপাসা সেটা বারে বারে পাচ্ছেন না, ওটা ঠিক আছে, স্যাটিসফাইড, আপনি জলটাকে স্যাটিসফাইড হচ্ছেন সারাদিনে, যে জলের তৃষ্ণা বেড়ে যাচ্ছে না, এটা গেল, গলা শুকিয়ে যাচ্ছে না, ঠোঁট শোকাচ্ছে না, এগুলো। দ্বিতীয় আরেকটা হচ্ছে আপনি যে পেচ্ছাপ করছেন, ইউরিন পাস করছেন, এটা দেখবেন ইউরিনটা কি কালার চেঞ্জ হচ্ছে, বা ইউরিনের মাত্রাটা কি কমে গেছে, বা ধরুন আপনার যে মানে পটি করছেন, পায়খানা করছেন রেগুলার, সেটা কি কষে যাচ্ছে, এইগুলো যদি থাকে বুঝবেন আপনার জলের পরিমাণটা আরও বাড়াতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে আপনি কিভাবে বুঝলেন যে জলের পরিমাণটা দরকার? এই যে পেটের যেটা বলছিলাম খাদ্য খাবারের, এটা কেমন খাদ্য খাবার খাবেন? খাদ্য খাবারটা খেতে হবে আপনার একেবারে পাতলা খাদ্য খাবার। যদি সবচেয়ে ভালো হয় যদি কোনো মানুষ এই গরমকালে সব সেদ্ধ খাবার খায়। এবার দেখুন টেস্টের জন্য সবাই সেদ্ধ খাবার খেতে চায় না, সেক্ষেত্রে একেবারে কম তেল কম নুন দিয়ে আপনি রান্নাটা করবেন, নিজের রান্নাটা। আপনি মশলা সব রকম দিন, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু তেলটা যত বেশি দেবেন এবং সেটা যত মশলাগুলোকে পুড়িয়ে দেবে তত কিন্তু খাবারটা আনহেলদি হয়। এবং দেখা যায় রিচ খাবার যখনই এই সময় খাবেন আপনার স্টমাক আপসেট হবে, মানে হজমটা ঠিকমতো করতে পারবে না। তাই জন্য একেবারে পাতলা খাবেন, হালকা রান্না খাবেন। তার পাশাপাশি একটা হ্যাবিট করুন এই গরমে, টক দই। টক দইটা সবচেয়ে ভালো হয় যদি সেটা ঘোল বানিয়ে খেতে পারেন। মিক্সিতে 100 গ্রাম টক দই 300 গ্রাম জল দিয়ে মিক্সিতে ফেটিয়ে ওপর থেকে লেয়ারটা তুলে দেবেন, দেখবেন তেল তেল একটা ভাব থাকে, ওটাকে ফেলে দেবেন। তারপরে যেটা বেঁচে থাকে সেই পাতলা জলটা, তার মধ্যে শরবতের মতো করে তার মধ্যে আপনি একটু জিরে ঘরে একটু গুঁড়ো করে নিয়ে সেটা দেবেন, একটু বিট নুন দেবেন, একটু যদি মনে করেন একটু গোলমরিচও দিতে পারেন। এইভাবে টেস্টি করে ওটাকে যখন খাবেন দেখবেন আপনার হজম কিন্তু বেড়ে যাচ্ছে। ঠিক আছে? আমি বলছি না আপনি মিষ্টি দই কিনে খান, দোকান থেকে দই এনে খান, ওরকম না। সবচেয়ে ভালো হয় বাড়িতে বানিয়ে যদি মানে বাড়িতে দই জমিয়ে যদি করতে পারেন টক দইটা ওইভাবে, আর না হলে দোকান থেকে টক দই কিনে আনবেন, যেগুলো প্যাকেটে পাওয়া যায় বা কাপের মধ্যে পাওয়া যায়, সেগুলো এনে ওই প্রসেসে করে খাবেন। এইটা কিন্তু আপনাকে পেট খারাপ থেকে বাঁচিয়ে দেবে। আরেকটা যেটা বলছিলাম, এবার একটা গেল এইটা, আরেকটা হচ্ছে জল। জলের পরিমাণটা যদি শরীরে বাড়াতে হয়, একটা তো ডাইরেক্ট জল খাবেন যেভাবে বললাম, আরেকটা হচ্ছে রসালো ফলগুলো এই সময় বাড়িয়ে দেবেন। যত রসালো ফল খেতে পারবেন দেখবেন তত কিন্তু শরীর সুস্থ থাকছে, ঠান্ডা থাকছে এবং পেটের সমস্যাটাও আসবে না। এবার আসি আরেকটা, যেটা আপনার র্যাশ উঠেছে। র্যাশটা হচ্ছে এই গরমে যাদের র্যাশ উঠছে সেটা হচ্ছে আপনার অ্যালার্জি, মানে হিট অ্যালার্জি। হিট অ্যালার্জি যাদেরই থাকবে তাদের কিন্তু এই প্রপার সমস্যাটা হবে। দুটো কাজ করতে হবে, একটা দেখতে হবে আপনার প্রথমে শরীরটাকে ঠান্ডা করা তো ভেতর থেকে একটা করলেন, এবং সারাদিনে 2 বার মিনিমাম স্নান করবেন। 2 বার মিনিমাম স্নান করবেন। যদি বেশি রাত্রে এসে স্নান করছেন, ঠান্ডা লাগার ধার থাকে, মাথায় জল দেবেন না, কিন্তু গায়ে জল দেবেন। ঠিক আছে? অতিরিক্ত কনকনে জল দিয়ে ঠান্ডা জল দিয়ে স্নান করতে বলছি না, নর্মাল টেম্পারেচারে জল দিয়ে স্নান করবেন। তাহলে বাইরে থেকে যে গরমটা শরীরের মধ্যে হয়ে থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে। তাহলে কি হলো, হিটটাকে আপনি কন্ট্রোল করতে পারছেন। তাতে কি হবে, আপনার যে র্যাশ বা হিট অ্যালার্জিটা ওঠার টেন্ডেন্সি ওটা কিন্তু কমবে। আর যদি দেখছেন এতেও অ্যালার্জিটা কমছে না, তাহলে একবার আমাদের কাছে আসবেন, আমরা একটা পরীক্ষা করে দেখব আপনার শরীরে অ্যালার্জির মাত্রাটা কত আছে। যদি দেখা যাচ্ছে শরীরে অ্যালার্জির মাত্রাটা বেশি, তাহলে আমরা ট্রিটমেন্ট করব, তাহলে অ্যালার্জিটা আপনার কমে যাবে। আর এই পার্মানেন্টলি কিন্তু এই হিট অ্যালার্জিটা আপনার চলে যাবে তখন। একদম। আর আমরা স্কিন ওরিয়েন্টেড বিষয় নিয়ে আজকে কথা বলছিলাম এবং খুব সুন্দর করে ডক্টর ভাদুরী কিন্তু বুঝিয়ে দিলেন যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে, যাদের হিট অ্যালার্জির প্রবণতা রয়েছে, তারা ঠিক এই কথাগুলোকে কিন্তু ফলো করবেন। শুধুমাত্র যিনি ফোন করলেন, কথাগুলো শুধুমাত্র কিন্তু সেই মানুষটির জন্য থাকে না, থাকে সকলের জন্য, এবং মূলত তাদের জন্য যাদের এই সমস্যায় রয়েছে বা মাঝে মধ্যেই সমস্যা আসে। এবং যেহেতু সত্যি গরমটা মারাত্মক রকমভাবে পড়েছে, আমাদের স্কিনে নানা রকমের সমস্যা কিন্তু বেড়ে যাবে। অনেকেই কিন্তু বলে থাকে যে ঘাম যেহেতু প্রচণ্ড হয়, আমার ঘামাচির সমস্যা বেড়ে যাচ্ছে, ইচিং প্রবলেম বেড়ে যাচ্ছে, যে জায়গাগুলো আমাদের একটু বেশি ঢাকা থাকে বা যে পোর্শনে আমাদের একটু বেশি ঘাম হয় সেখানে নানা রকমের ফাঙ্গাল ইনফেকশনের প্রবণতা আমাদের বেড়ে যাচ্ছে। তো একটু এটাও ডক্টর ভাদুরীর থেকে একটু জানতে চাইবো যে গরমকালে ঘামাচি, মানে এই নামগুলো ভীষণ রকমভাবে চলে আসে,
কিভাবে বাঁচবো এই ধরনের ইনফেকশনগুলোর হাত থেকে? দেখুন, প্রথম কথা হচ্ছে আমাদের গরমকালে কি হয়, সোয়েটিংটা বেশি হয়, এর জন্য ঘামটা হয়। এর জন্য কি করতে হয়, যখন স্নান করবেন চেষ্টা করবেন তার মধ্যে একটু ফিটকিরি দিয়ে স্নান করতে, বা ধরুন যখন স্নান করছেন একটু ফিটকিরিটা গায়ে লাগিয়ে দেবেন। গায়ে লাগিয়ে দিলে কি হবে, আপনার যদি ঘামাচি থাকে সেটাও মরে যাবে এবং সোয়েটিংটাও একটু কম হবে। এইভাবে করে আপনি স্নানটা করবেন। আর তার পাশাপাশি আরেকটা বলে দিই যে আমাদের দেখবেন একটা হ্যাবিট থাকে, ঘামটাকে কমানোর জন্য আমরা কি করি, পাউডার ইউজ করি। কিন্তু পাউডারটা ইউজ করলে কি হয়, লোমকূপগুলো আমাদের বন্ধ হয়ে যায়, আর সেখান থেকেই কিন্তু ঘামাচি ওঠা শুরু হয়। অতিরিক্ত আপনি ঘাম ঘেমে যাচ্ছেন, আপনি দেখবেন কোনো একটা রুমাল দিয়ে এরকম চেপে চেপে মুছে নিচ্ছেন, তাতে কিন্তু আপনার ঘামাচি আসবে না। জলটা যদি বসে যায় সেখানে ঘামাচি আসে, মানে রয়ে যায়, আপনি পরিষ্কার করছেন না, সেখানে ঘামাচি আসতে পারে। অথবা আপনি যদি খুব বেশি পাউডার দিয়ে রাখেন, দেখবেন ঘামাচি তখন আসে। দেখবেন বড়দের থেকে বাচ্চাদের ঘামাচিটা কেন বেশি আসে বলুন তো, মায়েরা বাচ্চাদেরকে গরম থেকে প্রোটেক্ট করার জন্য ওই পাউডার কপালে মেখে দেয়, সারা শরীরে মেখে রেখে দেয়। আর যখন ওই ঘামটা বেরাতে পারে না, ওই লোমকূপগুলোতে আটকে যায়, সেখান থেকে কিন্তু ঘামাচিগুলো সৃষ্টি হয়ে যায়। তো এটা না করে আমি যেটা বললাম, দুবার স্নান করা, এটা মেনটেন করুন। স্নানের জলের মধ্যে ওইভাবে ফিটকিরি দিয়ে দিন, দরকার পড়লে সাবানের মতো করে ফিটকিরিটা একবার একটু সারা গায়ে মেখে নিন, তারপরে স্নান করুন। এগুলো করলে দেখবেন মানে মানে এই প্রবলেমটাকে কিন্তু অনেক কন্ট্রোল করতে পারবেন। আরও কিছু পদ্ধতি আছে আমরা ঠিক ওইগুলো হ্যাঁ। পদ্ধতিগুলোতেই ধীরে ধীরে যাব। তবে ছোট্ট একটা টিপস ছিল, ফিটকারির এই টিপসটা অবশ্যই গরমে আপনারা ফলো করুন। নিশ্চয়ই ঘাম বা ঘামাচির হাত থেকে আপনি অনেকটাই রেহাই পাবেন। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, হ্যাঁ, কে বলছেন? স্বপন দাস বলছি, কোথা থেকে? বর্ধমান থেকে। বলুন কি প্রবলেম। অবশ্যই আপনাদের ঘামাচি নিয়েই দেখছিলাম। আমার না প্রচন্ড করে গলায় আর হাতেই হয়েছে, আর এমন পরিমাণে চুলকায়, মানে রক্ত পর্যন্ত বেরিয়ে যায় চুলকাতে। আচ্ছা, মানে এগুলো ঘামাচি পুরোপুরি, তাই তো? হ্যাঁ, পুরো পুরো হাতে, মানে যতটুকু খোলা থাকে, আমি হাতাটা শাড়ি পরি, আর গলাটা আর হাতেই হয়েছে, গায়ে কিন্তু সেরকম নেই। আচ্ছা, হ্যাঁ, বেশ, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, এইটা হবে, একটু আগেই যেটা বলছিলাম, যদি ঘামটা রয়ে যায়, দেখবেন আমরা জেনারেলি যখন গা মুছি তখন যখন আমরা রোদে বেরাই, আমরা কিন্তু কপালটা চট করে মুছে নিই। এবার ঘাড়, গলা এগুলো কিন্তু তখন মোছা হয় না। এবার আমাদের জামার বোতাম আটকানো থাকে, অটোমেটিক কী হয়, সেই ঘামটা বসে যায়। দিনের পর দিন ওটা হতে 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 ওখানে কিন্তু একটা দেখা যাচ্ছে ঘামাচি আর চলে আসে। এটা হচ্ছে একটা। দ্বিতীয়ত হচ্ছে হাতের মধ্যে কিন্তু হাফ শার্ট, গরমকালে যেহেতু সবাই বেশিরভাগই যারা বাইরে যেতে হয়, হয় টি শার্ট পরছে, নাহলে হচ্ছে হাফ শার্ট পরছে, হাতটা বাইরে থাকে, এইখান থেকে কিন্তু ঘামটা দেখবেন বেশি বেরাচ্ছে। এইবার এই ঘামটা, আর দেখবেন আমাদের হাতের ঘাম কিন্তু আমরা সবসময় মোছা হয় না, মুখটার উপরে কনসেন্ট্রেট করি। হাত যদি একবার মুছি, দেখবেন মুখ 4 বার মুছে নিয়েছি, ঠিক আছে? তো এই ক্ষেত্রে এই ঘামটা আমাদের জমে যায়, এবং জমে জমে সেখান থেকে কিন্তু ঘামাচি হয়। ঘামাচিটাকে আপনি একটা অ্যালার্জির মতো জিনিস কিন্তু বলতে পারেন, কারণ সবার তো ঘামাচি হয় না। কিন্তু এইটা হচ্ছে বেসিক জিনিস আপনার মাথায় রাখতে হবে, যে ঘামাচিটাকে অ্যাভয়েড করতে গেলে পাউডারটা আপনি দেবেন না, কারণ পাউডার দিলে ঘামাচি বেড়ে যায়। এটা কিন্তু মাথায় রাখুন। যতই ঘামাচির পাউডার বেরোক, সবচেয়ে ভালো হচ্ছে বডিকে ঠান্ডা রাখতে হবে। সেটা হচ্ছে ঠান্ডা খাবার দাবার, মানে ঠান্ডা খাবার দাবার মানে ফ্রিজ থেকে বের করে বরফ খাওয়া, ওগুলো না। মানে যেই খাবারগুলো আমাদের শরীর ঠান্ডা রাখবে সেসব খাবার দাবার, তার সাথে বেশি পরিমাণে জল, এবং অ্যাটলিস্ট 2 বার করে স্নান করা, আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। একই জামা এবেলা পরে আবার ধরুন বিকেলে বেরোচ্ছেন, তখন জামাটা অবশ্যই চেঞ্জ করে নেবেন। কারণ নাহলে দেখবেন অনেক সময় রাস্তায় দেখা যায় কেউ যাচ্ছে, তার শার্টে বা প্যান্টে সাদা সাদা দাগ হয়ে গেছে। এইগুলো হচ্ছে অতিরিক্ত নুন। শরীরের মধ্যে যাদের অতিরিক্ত মানে সল্টের কোয়ান্টিটিটা অনেক বেশি থাকে, তারা ঘেমে যায় এবং ওখানে সাদা সাদা দাগ পড়ে যায় যখন ওটা শোকায়। মানে এই লবণটা কি তার শারীরিক কারণে, নাকি সে বেশি লবণ খাচ্ছে বলে তার এই শরীরে হয়? যতটুক নুন আমাদের প্রয়োজন শরীরে, তার থেকে বেশি হলেই সেটা বডি চেষ্টা করবে বের করে দিতে, ঠিক আছে? সেটা হচ্ছে ন্যাচারাল একটা পদ্ধতি। যদি না বের করতে পারে তাহলে আরো ক্ষতি, কারণ সেখান থেকে দেখা যাবে হাই প্রেশার, হাইপারটেনশন হয়ে গেছে, হাই প্রেশার বেড়ে গেছে, এগুলো হবে। তো ওটা একটা বডির সিস্টেম, ডিটক্সিফাই করে বডিকে, ঠিক আছে? এবার নুন আপনি যদি পরিমাণে মাত্রাই বেশি, যেমনি আরেকটা উদাহরণ দিলে বুঝবেন, যখন কারো সুগার বেশি খায়,
ধরুন একজনের সুগার হয়েছে, ডায়াবেটিস আছে, সুগার, তাকে কি বলা হয় যে সুগারটা রেস্ট্রিক্ট করো, মানে ওটা তার একটা কি বলবো গার্ড ওয়াল, যে আমি সুগারটা রেস্ট্রিক্ট করলে চট করে তো সুগারটা আমার ডাইরেক্ট ঢুকতে পারছে না। আমি যদি খাবোই কম, কেন ডায়েট মেনটেন করায় তখন? কারণ আমি যদি সুগারের জিনিসটা খাই কম, তাহলে আমার ব্লাডে সুগারটা যাবে কোত্থেকে? তেমনি নুনটাও তেমনি, অতিরিক্ত নুন খাওয়াটা কিন্তু একদম ঠিক নয়, সেক্ষেত্রে এই প্রবলেমগুলো হয়। আর এই যে দাগগুলো আরেকটা জিনিস ইন্ডিকেট করে যে সে ব্যক্তি একদিনের থেকে বেশি ওই জামা প্যান্টটা পরছে। এটা অ্যাভয়েড করতে হবে, কারণ একদিনের সাথে সাথে হলে ওটা শুকোতে যতক্ষণ টাইম লাগবে সেই ব্যক্তি বাড়ি চলে যাবে। কিন্তু যখন দেখবেন ওরকম সাদা সাদা হয়ে গেছে, যদি ওটা ঘামের থেকে হয়, এমনি কোনো কোথাও কিছু লেগে গেল সেটা ডিফারেন্ট ইস্যু, কিন্তু যদি ঘাম থেকে হচ্ছে বুঝতে হবে সে কিন্তু রিপিটেডলি পরপর ওই জামাটা পরে যাচ্ছে বা প্যান্টটা পরে যাচ্ছে। এটা করবেন না, এটা করলে ওখানে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়। নোংরা যেখানে দেখবেন ঘামের, দেখবেন পুরনো জামা, না ধোয়া জামা আপনি বাড়িতে কিভাবে দেখে? একটা তো আপনি নিয়ে আপনার সেই ব্যাগে রেখে দিলেন, টয়লেট ব্যাগে রেখে দিলেন, যেখান থেকে ওটা নিয়ে মানে লন্ড্রি ব্যাগে রেখে দিলেন, যেখান থেকে নিয়ে ওটা ধোবে, বা ওয়াশিং মেশিনে রেখে দিলেন, কোথাও একটা রেখে দিচ্ছেন। আর যদি আপনি কোথাও রেখে দিচ্ছেন হ্যাং করে, মানে পরের দিন আমি পরবো এটাই আবার, হ্যাঁ, বাড়ির লোকেরা কি করে দেখবেন, ওটাকে স্মেল নেয়, স্মেল নিয়ে বোঝে। ওই স্মেলটা কি দেখে ওনারা দেখে যে কোনো একটা পাঞ্জেন্ট স্মেল, একটা বাজে গন্ধ আসছে কিনা। ওই গন্ধটা হচ্ছে ঘামের মধ্যে একটা ব্যাকটেরিয়া ফর্ম করে, সেই গন্ধটা দেখে বোঝে যে না এটা ইউজড জামা, তারপরে নিয়ে সেটা ধুতে দিয়ে দেয় এইভাবে। তো এগুলো মাথায় রাখবেন যে পরিষ্কার পরিচ্ছন্ন যত মেনটেন করবেন দেখবেন প্রবলেমগুলো তত কম আসবে শরীরে। মানে স্কিনকে ভালো রাখতে হলে বা স্কিনের সমস্যা কমাতে হলে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় এবং নিজেকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা মানে প্রয়োজনীয়তা রয়েছে। আমরা আসবো, অনেক কিছু কিন্তু জানা যাচ্ছে এই আলোচনাগুলোর মধ্যে থেকে। তবে কে আছেন একটু শুনবো। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি কৌশিক দাস বলছি। কোথা থেকে বলছেন? হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আরেকবার বলুন। কৌশিক, দুর্গাপুর থেকে। দুর্গাপুর থেকে বলছেন, বলুন কৌশিক বাবু, কি প্রবলেম আছে? হ্যাঁ, প্রবলেম হচ্ছে রোদে বেরালে আমার প্রচন্ড পরিমাণে মাথা যন্ত্রণা করে। রোদে বেরোলে মাথা যন্ত্রণা করছে, তাই তো? কোনো ডক্টর দেখিয়েছেন আপনি? না 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 না, দেখানো হয়নি। আচ্ছা, এটা কি এবারই হচ্ছে না প্রত্যেক বছরই হয়? না, এটা পার বছরই গরম যেটা পড়লেই আমার এই প্রবলেমটা হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, এটা কোন পার্টটায় মেইনলি ব্যথাটা করে? কি এই পার্টটায় ব্যথাটা করে? না, জাস্ট কপালের সাইডটা। আচ্ছা ঠিক আছে, আপনি শুনুন, আমি বলছি। সাধারণত এই যে রোদে বেরোলে মানে মাথা ব্যথা করে, এটা সাইনাসের প্রবলেম যাদের আছে, সাইনোসাইটিস যেটা বলা হয়, সাইনাস গ্ল্যান্ডগুলো যখন ফুলে ওঠে, ওই আইটিস কথাটা আমি যখন বলি, সেখানে ইনফ্লেমেশন থাকে, ফোলা ভাব থাকে, সেই জায়গাটায় কিন্তু ওই ব্যথাগুলো সৃষ্টি হয়। জেনারেলি কপালের ওপর মানে ভুরুর ওপরের এই জায়গাগুলো আর চোখের নিচের এই চিক বোনের এই জায়গাগুলো, এখানে আমাদের সাইনাস গ্রন্থিগুলো থাকে। তো এই জায়গাগুলোতে কিন্তু ব্যথা হয়। দেখবেন রোদে গিয়ে বেশি পরিশ্রম করে ফেলছেন, দেখবেন ব্যথা শুরু হয়ে যায়, মাথা টনটন করছে মাথা। এবং একটা কথা বলবো, ব্যথাটা এই জায়গাতে থাকলে ওটা কিন্তু রেডিয়েট হয়, মানে ব্যথাটা কিন্তু এক জায়গায় ফিল হবে না। আপনার মনে হবে যে এখানে মাথার কোনাগুলো টিপলে ব্যথা লাগছে, পুরো মাথাটা টিপে দিলে আরাম লাগছে, চুল টেনে দিলে আরাম লাগছে, এগুলো কিন্তু হয়। এটার জন্য আপনার কি করতে হবে? যদি প্রত্যেক বছর হচ্ছে, তার মানে আপনার সাইনোসাইটিস আছে, সাইনাসের প্রবলেমটা আপনার আছে। এবং যাদের সাইনাসের প্রবলেম থাকে তাদের ঠান্ডা লাগারও কিন্তু একটা প্রবলেম থাকে। ঠিক আছে, আপনি আমার কথা শুনছেন, হয়তো আপনি ওটা আপনার সাথে ম্যাচ করাতে পারবেন। তাদের কী হয়, চট করে ঠান্ডা লেগে যায়। এইটার কিন্তু আয়ুর্বেদে খুব ভালো ট্রিটমেন্ট আছে। আমাদের এনবিপিতে এটাই কিন্তু পঞ্চকর্মা থেরাপির দ্বারা কমপ্লিটলি কিওর হয়ে যায়। কিওর হয়ে গেলে আপনার প্রতি বছর ওই কষ্টটা পেতে হবে না। এবং এটা কিন্তু একটা সমস্যা, এটাকে যদি আপনি না ঠিক করেন, নিয়ার ফিউচারে আরও জিনিসটা বাড়াবাড়ি হতে পারে, অন্য সমস্যা আসতে পারে। তার জন্য এটাকে যদি আপনি ঠিক করতে চান প্রপারলি, একবার আমাদের ডাক্তারবাবুদের সাথে এসে দেখা করুন। ওনারা আপনাকে ট্রিটমেন্ট করবেন, প্রথমে মেডিসিন দিয়ে। যদি দেখা যাচ্ছে মেডিসিন দিয়েই সেরে যাচ্ছে তাহলে খুব ভালো। যদি দেখা যাচ্ছে না খুব ক্রিটিক্যাল হয়ে আছে, তাহলে সেখানে হয়তো পঞ্চকর্মা থেরাপি সাজেস্ট করবে। তার মাধ্যমে করলে এটা কিন্তু পার্মানেন্টলি কিওর হয়ে যাবে। আর আপাতত আপনার যেটা মেনটেন করতে হবে, একটা হচ্ছে আপনার ছাতা ইউজ করুন। যদি ছাতা ইউজ করতে খুব প্রবলেম হয়, তাহলে বড় সানগ্লাস ইউজ করুন, যাতে এই পার্টগুলোকে
ঢেকে রাখা যায়, ঠিক আছে, ডিরেক্ট হিটটা যাতে ওখানে না লাগে। আরেকটা কি করবেন, চেষ্টা করুন যদি আপনার জন্য সম্ভব হয় এই নাক দিয়ে জল টানতে হয়, ঠিক আছে। আমাদের এখানে এলে এই পদ্ধতিগুলো আপনারা জেনে যাবেন, এগুলো যৌগিক ক্রিয়া আছে কিছু, যেগুলো নাক দিয়ে জল টানলে আপনার ওই জায়গাগুলো ক্লিয়ার হয়ে যাবে। এক নাক দিয়ে জল টেনে অন্য নাক দিয়ে কিন্তু ওটা বের করে দেওয়া যায়। এই পদ্ধতিগুলো যদি আপনি মেনটেন করেন, দেখবেন ওখানে আর ফার্দার এই প্রবলেমটা আসতে পারছে না, আর ট্রিটমেন্ট করলে দেখবেন এটা কিন্তু কমপ্লিটলি সেরে যাবে। একদম তাই। ট্রিটমেন্টের কথা যেখানে উঠলো, চট করে আপনাদের জানিয়ে রাখি যে কোথায় এসে ট্রিটমেন্ট করবেন। একেবারে আপনার বাড়ির কাছাকাছি পেয়ে যাচ্ছেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের। বনগাঁয় কিন্তু আমাদের চেম্বার রয়েছে, এবার বনগাঁয় চেম্বার কিন্তু থাকছেন ডক্টর এস ভাদুরী, অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষাল, ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর আর দে, আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বর্ধমানে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। এবার বি শর্মার অনেকগুলি কিন্তু চেম্বার রয়েছে, আপনারা চাইলে যোগাযোগ অবশ্যই করতে পারেন। মালদাতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কাকদ্বীপে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, পেয়ে যাচ্ছেন দুর্গাপুরে ডক্টর বি শর্মাকে, বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, কোচবিহার চেম্বারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, কৃষ্ণনগরে ডক্টর এ হালদারকে পাচ্ছেন, রায়গঞ্জে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হেরিয়ায় ডক্টর এই হালদারকে পাচ্ছেন, মেচেদায় কিন্তু এবারে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, খড়গপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হলদিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এই হালদারকে, আগরতলায় পেয়ে যাচ্ছেন আপনারা ডক্টর এন ভট্টাচার্যকে, শিলচরে পাচ্ছেন এবারে ডক্টর এস ভাদুরীকে, পেয়ে যাচ্ছেন বাঁকুড়াতে ডক্টর এই হালদারকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এই হালদারকে, আলিপুরদুয়ারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গুয়াহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পুরুলিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এই হালদারকে, ঝাড়গ্রামে পেয়ে যাচ্ছেন ডক্টর এই হালদারকে, ডিব্রুগড়ে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। পাশাপাশি কিন্তু রয়েছে আরো অনেকগুলি চেম্বার, যেরকম আপনারা জানেন মধ্যমগ্রাম আমাদের হেড অফিস, সেখানে কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের অভিজ্ঞ চিকিৎসকদের। পেয়ে যাচ্ছেন ল্যান্সটাউন হাজরা শিশু মঙ্গল হসপিটালের একেবারে অপোজিটে আমাদের চেম্বার, সেখানেও কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের অভিজ্ঞ সমস্ত চিকিৎসকদের। পেয়ে যাচ্ছেন অবশ্যই কিন্তু হাতিবাগান চৌমাথা, তার খুব কাছে আমাদের চেম্বার রয়েছে, খিদিরপুরে আমাদের চেম্বার রয়েছে, হাওড়ার বন্ধুদের জন্য শিবপুর, বালটিগুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে কিন্তু চেম্বার রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার বন্ধুদের জন্য প্রত্যেক বৃহস্পতিবার করে কিন্তু ডক্টর বি শর্মা নিজে কিন্তু উপস্থিত থাকেন, তাই সেখানেও কিন্তু চাইলে আপনারা যোগাযোগ কিন্তু করতে পারছেন। আর প্রত্যেক দিনের এই অনুষ্ঠান রইল আপনাদের জন্য, যে অনুষ্ঠানের মধ্যে থেকে আপনারা এত কিছু জানতে পারছেন, এত কিছু বুঝতে পারছেন, শিখতে পারছেন, আর চাইলেই করতে পারছেন, আর চাইলে যোগাযোগটাও কিন্তু সেরে নিতে পারছেন। তবে যারা পৌঁছে যাচ্ছেন এনবিপি উড়ানি আবুদুর রিসার্চ সেন্টারে, তারা কেমনটি রয়েছে ঠিক সেটা একটু শুনে নেব, তারপর ফিরে আসবো অনুষ্ঠানে। ম্যাডাম আপনার নাম কি? অঞ্জনা দত্ত। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? হাওড়া কদমতলা। আপনি এনবিপি তে কি সমস্যা নিয়ে এসেছিলেন? শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এসেছিলাম। আচ্ছা, কতদিন ধরে আপনি এই সমস্যায় ভুগছিলেন? 15 বছর ধরে ভুগছিলাম। শ্বাসকষ্টের সমস্যা ছিল? শ্বাসকষ্টের সমস্যা ছিল। আচ্ছা, আপনার যেটা ডায়াগনোসিস হয়েছিল সেটা হচ্ছে সিওপিডি বলছে, হ্যাঁ? হ্যাঁ তো এই শ্বাসকষ্ট সমস্যা নিয়ে ভুগছিলেন, আগে দেখিয়েছেন কোথাও? হ্যাঁ, মেডিকেলে দেখিয়েছি, পিজিতে দেখিয়েছি, ভাঙড়ে দেখিয়েছি। তারপরে একদিন বলল আপনি এই মাসের মধ্যে মারা যাবেন। তখন আচ্ছা। আমার খুব কান্না পাচ্ছে, আমার মেয়েরাও খুব কান্নাকাটি করছে। তখন বাইরে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করেছিল। তখন একদিন সকালবেলা টিভি খুলেছি, দেখছি যে ভদ্রলোক অ্যাড দিয়েছে। তখন আমি এই নাম্বার নিয়ে আমি ডাক্তারবাবুর কাছে আসি। আচ্ছা, মোটামুটি আপনি 7-8 মাস এখানে ওষুধ খেয়েছেন, তাই হ্যাঁ তো? হ্যাঁ, আচ্ছা, তো 7-8 মাস ওষুধ খেয়ে আজকে কেমন আছেন আপনি? একদম ভালো আছে। এখন আর- একদম শ্বাসকষ্টের কোনো আমি বুঝতে পারি না, একদম নিরালায় ঘুমাই। আচ্ছা। খুব একদম নিজের থেকে ঠান্ডা গরম জলে চান করি, আচ্ছা। আর ঠান্ডা গরম জল খাই, ওষুধ সব গরম জলেতেই খাই। আমি ভীষণ ভালো আছি। আচ্ছা, এখন তো শীতকাল, তাও কোনো কষ্ট হচ্ছে না না? না না, আমার একদম কষ্ট হচ্ছে না। আচ্ছা, আগে কি শীতকালে কষ্ট হতো? ওরে বাপরে, দম ছুটে যেতাম, একদম দম ছুটে যেতাম, ছুটোছুটি করে লেগে যেতাম। আর সারা বছরই কিছু না কিছু কষ্ট হতো? হ্যাঁ, ওই ভুগতেই থাকি, ভালো হতাম না। আচ্ছা, এখন আপনি তাহলে একটু আনন্দ পেয়েছেন, শান্তি পেয়েছেন? হ্যাঁ, আমি আনন্দ পেয়েছি, শান্তি পেয়েছি, আমার ঘুমিয়ে শান্তি, আমি একদম মুখে আছি। আপনার তাহলে এখানে আয়ুর্বেদে এনবিপি তে এসে চিকিৎসা করানোতে আপনি যেটা শুনেছিলেন আপনার
আয়ু শেষ হয়ে যাচ্ছে, সেটা এখন আয়ু বৃদ্ধি পেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি একদম ভালো আছি, কোনো আমার অসুবিধা বলে নেই। আচ্ছা, যারা টিভিতে প্রোগ্রাম দেখেন তাদের জন্য আপনি কি বলতে চাইবেন? হ্যাঁ, এই শ্বাসকষ্টের জন্য আয়ুর্বেদিক ওষুধ খাক, ওনারা ভালো হয়ে যাবে। ভালো হয়ে গেলে আনন্দ থাকবে। যেরকম যেরকম ডাক্তারবাবু সব বলবেন সেরকম সেরকম মানতে হবে। আমি ঠান্ডা গরম জলে চান করি, আর ঠান্ডা গরম জল খাই, ঠান্ডা গরম জলে বাইল করে ওষুধ খাই। আমি একদম ওকে। শ্বাসকষ্ট বলে আমি কোনো কিচ্ছু বুঝতে পারি না। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি এত সুস্থ আছেন বলে আমরাও খুব হ্যাপি। আপনি সারা জীবন সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। হ্যাঁ, আপনাদের ঘরেও প্রার্থনা করি আপনারা ভালো থাকুন। আপনারা দেবতা, ডাক্তারবাবু মানে দেবতা। আমার খুব ভালো আছি আমি। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাদেরও অনেক ধন্যবাদ। স্যার, আপনার নাম কি? আমার নাম প্রবীর কুমার হালদার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি দক্ষিণ চব্বিশ পরগনায়, কৈপুকুর, বড় কৈপুকুর গ্রাম। আচ্ছা। আর আরো ভালো করে একটু বলি, লক্ষ্মীরামপুর স্টেশন, ওখান থেকে বড় কৈপুকুরের গ্রাম। আচ্ছা আচ্ছা, আপনি যখন এনবিপি তে এসেছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি এসেছিলাম মূলত সুগারের জন্য। সুগারের জন্য? আপনার সুগার কতদিন ধরে ছিল? সুগার আমার প্রায় 6 বছর মতো ছিল। 6 বছর ধরে আপনি সুগারের রোগে ভুগছিলেন। আপনি কি কোনো ওষুধ খাচ্ছিলেন তখন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। খাচ্ছিলেন, কিন্তু তাতে আপনি যখন আমাদের এখানে এসেছেন তখন আপনার কত ছিল সুগার? তখন আমার ছিল খালি পেটে 235 এবং ভরা পেটে 456। আচ্ছা, তখন আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন? অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। আচ্ছা, এবার আপনি কোন মাসের রিপোর্ট বলছেন এটা? এবার আমি বলছিলাম এটা নভেম্বরের রিপোর্ট। নভেম্বরের রিপোর্ট। আচ্ছা, তারপর আপনি আমাদের এখানে এসে আমাদের ওষুধ খাওয়া শুরু করলেন, অ্যালোপ্যাথি ওষুধটা বন্ধ করে দিলেন। আচ্ছা, আজকে এখন আপনার কত সুগার আছে? এখন আমার সুগার আছে খালি পেটে 120, ভরা পেটে 140। আচ্ছা, তার মানে এখন আপনি আমাদের ওষুধ খেয়ে অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করে দিয়ে রিপোর্টে যেটা এলো 120 আর 140। আচ্ছা, এখন আপনি শারীরিকভাবে কেমন সুস্থতা ফিল করছেন? নিশ্চয়ই এখন শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থতা ভোগ করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার আপনি একটু বলুন যে আপনার যে এই উপকারটা হয়েছে, দর্শক যারা আপনাকে দেখছে টিভিতে, তাদের জন্য কি সংবাদ দেবেন? আমি সব দর্শককে অনুরোধ করব, অযথা এখানে সেখানে না ঘুরে আপনারা, আমি যে প্রতিষ্ঠানে এসেছি এই প্রতিষ্ঠান থেকে আপনার সুগারের ওষুধ খান। আমি যা বলছি এটা সত্য কথা বলছি। আচ্ছা, এবং আপনার কাছে তো তার রিপোর্টও রয়েছে? হ্যাঁ, রিপোর্টও রয়েছে। আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের ওপরে এতটা ভরসা করে এগিয়েছিলেন এবং আজকে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে। ধন্যবাদ। ম্যাডাম, আপনার নাম কি? শ্যামলী হালদার। আপনি কোথা থেকে এসেছেন? ডায়মন্ড হারবার থেকে। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? আমার পায়ের ব্যথা নিয়ে আমি এনবিপিতে এসেছিলাম। হাঁটুর ব্যথা নিয়ে? হাঁটুর ব্যথা। ডাক্তারবাবু দেখে কি বলেছিলেন? ডাক্তারবাবু দেখে বলেছিলেন যে কতদিন সারবে বা কত হবে। আচ্ছা, আপনার অস্টিও আর্থারাইটিস হয়েছিল? হ্যাঁ, বলেছিলেন। আচ্ছা, আপনি আমাদের এখানে আসার আগে অন্য চিকিৎসা করেছিলেন? অনেক চিকিৎসা করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। কোনো কাজ হয়নি? না, একই রকম। আচ্ছা, আমাদের এখানে কোন মাসে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন? আমি নভেম্বরের 7 তারিখে এসেছিলাম। নভেম্বরের 7 তারিখে। আজকে ধরুন জানুয়ারি 16 তারিখ। আপনি এর মধ্যে আপনি কেমন আছেন এখন? কেমন আছেন? খুবই ভালো আছি। আমার পায়ের ব্যথা ইজি হয়ে গেছে, আমার কোনো সমস্যা নেই। হাঁটতে চলতে আর কষ্ট হয় না? কষ্ট হয় না। এমনকি আমার রিলেটিভদেরও বলেছি, ভেলোর যাবে বলেছিল, যে আগে ডাক্তারবাবুকে দেখাও, তারপরে তোমরা অন্য জায়গায় দেখাবে। এবং তারাও এখন সম্ভবত এসেছে। মানে আপনার এতটা এখানে আত্মবিশ্বাস জন্মেছে যে আপনার নিজের রিলেটিভদেরও এখানে পাঠাচ্ছেন এখন। আচ্ছা, এখন আপনি তাহলে স্যাটিসফাইড এবং স্যাটিসফাইড। আচ্ছা, আপনি দর্শকরা যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদের জন্য কি বলতে চাইবেন? তাদের বলতে চাই তারাও এই এখানে দেখাক এবং রোগ থেকে মুক্ত হোক। আচ্ছা, তাদেরকেও আপনি চাইছেন যাতে এনবিপি তে এসে ডাক্তারবাবুকে দেখান এবং তাদের যা কোনো সমস্যা হোক সেটা নিয়ে আসলে তারা ভালো ফল পাবে, আপনার এই বিশ্বাস আছে? আমার এটা বিশ্বাস। আচ্ছা, আমার নিজের থেকে আমার এটা বিশ্বাস যে আমার বিয়ে হয়েছে যখন, তখন তাদেরও ভালো হয়ে যাবে, আমার এটা নিজের আত্মবিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনি আরো ভালো থাকুন, আমরা এটাই আশা করব। এবং দর্শকদের যেটা বললেন, দর্শকদের জন্য এটা একটা সুখবর যে আমাদের এখানে এলে অনেক দূরে গিয়ে চিকিৎসা না করিয়েও আমাদের এনবিপি তে এসে চিকিৎসা করলে মানুষ সুস্থ হতে পারে। ধন্যবাদ।
এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরও একবার আপনাদের সকলকে জানাবো অনেক অনেক স্বাগত। যে কোনো ধরনের শারীরিক সমস্যা, সেটা ক্রিটিক্যাল হোক বা ক্রনিক ডিজিজ হোক, বা এমন কোনো সমস্যা যে সমস্যা আপনি স্যাটিসফাই হচ্ছেন না অন্য কোনো প্যাথি বা অন্য কোনো চিকিৎসকের কাছে, বা আপনি অপারেশন করার পক্ষপাতী নন, তাহলে কিন্তু অবশ্যই চলে আসতে পারেন আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতে। চটজলদি দিয়ে আপনি ভালো হবেন এই বিশ্বাস আমাদের রয়েছে। আর এই বিশ্বাস যদি আপনিও অর্জন করতে পারেন বা অর্জন করেন, তাহলে কিন্তু নির্দ্বিধায় আপনি যোগাযোগ করতে পারেন। স্কিন ওরিয়েন্টেড বিভিন্ন সমস্যা নিয়ে আমরা কিন্তু আলোচনা করছিলাম। আরেকটা ছোট্ট প্রশ্ন অবশ্যই থাকবে, অনেকগুলো দিক আজকে ডক্টর এস ভাদুরী কিন্তু আমাদের জন্য আলোচনা করলেন কিভাবে স্কিনকে ভালো রাখবো। লিভার, এই অর্গানটা নিয়েও আমার একটু জানার ইচ্ছে রয়েছে যে লিভার খারাপ হলে কি স্কিন খারাপ হয়, বা যাদের লিভার খুব ভালো, কোনো সমস্যা নেই, তাদের কি সত্যি খুব ব্রাইট স্কিন পাওয়া যেতে পারে? দেখুন, আমরা যেটা আলোচনা করছিলাম প্রথমেই, যে আমাদের সৌন্দর্য কিন্তু ভেতর থেকে সুস্থতা দিয়েই বোঝা যায়। তো আমাদের যে পেটের সমস্যা বা বিভিন্ন যে পেট রিলেটেড ইস্যুগুলো হয়, তার মধ্যে কিন্তু লিভারটাও রয়েছে, এবং লিভারের বিশেষ বিশেষ কিন্তু গুরুত্ব রয়েছে আমাদের সুস্থ থাকার পিছনে। প্রথম যেটা বলে যে লিভার কিন্তু আমাদের টক্সিন ফ্রি করে রাখে। কীরকম? ধরুন, আমরা আমাদের মুখ দিয়ে যা যা আমাদের শরীরে প্রবেশ করে, আমাদের ব্লাডে সেই জিনিসটা যাবার আগে কিন্তু আগে লিভারকে হয়ে যেতে হবে। মানে লিভার হচ্ছে ওখানকার মানে সিকিউরিটি গার্ড। লিভার যদি তাকে অ্যালাউ করে তাহলেই সেটা আমাদের ব্লাডে যাবে, এবং যদি অ্যালাউ না করে তাহলে কিন্তু ব্লাডে যাবে না। যেমন কি এই যে আমাদের যে সুগার, সেটা যখন ব্লাডে চলে যাচ্ছে, তার যদি বেশি যেতে থাকে লিভারে, মানে আমাদের লিভার কিন্তু সেকেন্ড ব্রেন বলতে পারেন, প্রচণ্ড বুদ্ধিমান। যদি ওখানে ব্লাডে সুগারটা বেড়ে যাবে, ও দেখছে ও কিন্তু ওটাকে আটকে রাখবে, যেতে দেবে না, নিজের মধ্যে রেখে দেবে। আবার যখন দেখবেন যে সুগারের ঘাটতি পড়ছে ব্লাডের মধ্যে, ও কিন্তু ওটা ছেড়ে দেবে। ঠিক আছে, এতটা বুদ্ধিমান। তেমনই কোনো খারাপ জিনিস, অচেনা জিনিস, অপ্রয়োজনীয় জিনিস ও কিন্তু অ্যালাউ করবে না ব্লাডে যাওয়ার জন্য। হ্যাঁ, এবার ধরুন লিভার এফেক্টেড হলো। লিভার এফেক্টেড হলে কী হবে? লিভারের যে এত সুন্দর কাজগুলো, সেগুলো লিভার করতে পারবে না। আরও অনেক কাজ আছে যেগুলো হজমের ক্ষেত্রে কাজে লাগে লিভারের। তো ও যখন সঠিকভাবে নিজের কাজটা করতে পারছে না, তখন কি হবে? আমাদের শরীরে কিন্তু অনেক কিছু এমন ঢুকে যাবে যেটা আমাদের শরীরে ঢুকলে ক্ষতিকারক। তেমনই যদি কোনো কিছু লিভার যদি কোনোভাবে ড্যামেজ হয়, অনেক সময় ফ্যাটি লিভার হয়, অনেক সময় সিরোসিস অফ লিভার হয়, লিভারে জন্ডিস হচ্ছে লিভার থেকে। ঠিক আছে, তো এরকম বিভিন্ন কাজগুলো যেগুলো হয়, সেগুলো থেকে কি হয়? আমাদের স্কিনে কিন্তু এফেক্ট হয় যখনই লিভার মানে কি বলবো, আঘাত হয়। লিভারের ওপরে যখন কোনো রকম আঘাত আসে, বা লিভার দুর্বল হচ্ছে বা তার কর্মক্ষমতা হারিয়ে গেছে, তখনই কিন্তু দেখা যাবে আমাদের স্কিনে বিভিন্ন প্রবলেম। সেটা অ্যাকনিও হতে পারে, বিভিন্ন র্যাশ হতে পারে, বা ধরুন পিগমেন্টেশন, স্কিনের ওপরে যে কালো দাগ চলে আসা, সাদা দাগ চলে আসা, সেগুলোও কিন্তু লিভারের একটা অসুস্থতার কিন্তু কারণ হতে পারে। একদম তাই। লিভারকে ভালো রাখার প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে। যদি আপনার মনে হয় আপনার লিভার আপনার সাথ দিচ্ছে না, বা আপনি লিভারের স্বাদ দিচ্ছেন না, তাহলে কিন্তু অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের একবার পরামর্শ নিন। কিভাবে আপনি সত্যি যত্ন রাখতে পারবেন আপনার লিভারের, সব বিষয় কিন্তু আপনাকে সচেতন করে দেবেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। 9830235527 বা 37 এই দুটি নাম্বার কিন্তু অবশ্যই রয়েছে। এই নাম্বারে কিন্তু আপনাদের ফোন কিন্তু করতে হবে। পাশাপাশি আর কয়েকটা সমস্যা নিয়ে চট করে একটু আলোচনা করব। লিভারের সমস্যা যেহেতু আমরা আলোচনা করছিলাম, একটু জানতে চাইবো যে ডক্টর ভাদুরী, লিভারের সমস্যা থেকে আমাদের কি কি ধরনের সমস্যা আসতে পারে, স্কিন বা আর অন্য কিছু? দেখুন, প্রথম কথা যে লিভারের যে রোগগুলো, সেগুলো বললে বুঝতে পারবেন। দেখুন, লিভারের প্রথম সবচেয়ে যেটা দেখা যায় আজকালকার দিনে, সবচেয়ে বেশি যেটা দেখা যায় সেটা হচ্ছে ফ্যাটি লিভার। এবার ফ্যাটি লিভার কি? লিভারের ওপরে কিন্তু ফ্যাটের আস্তরণ পড়ে যাওয়া, এবং যখনই একটা আস্তরণ পড়ছে, ও কিন্তু ঠিকমতো কাজটা করতে পারছে না। এটা দুভাবে হয়। একটা হচ্ছে যারা ধরুন খুব বেশি মদ খায়, অ্যালকোহল, তাদের যে ফ্যাটি লিভারটা হয় তাদেরকে বলা হয় অ্যালকোহলিক ফ্যাটি লিভার। ঠিক আছে, অ্যালকোহল অতিরিক্ত মাত্রায় খেতে খেতে ফ্যাটি লিভার হয়ে যায়, এবং তার আলাদা আলাদা গ্রেড আছে। যত বাড়বে গ্রেড, তার মানে তত বেশি ক্ষতি হচ্ছে। আবার আরেকটা আছে নন অ্যালকোহলিক, মানে যারা ধরুন অ্যালকোহল খায় না, তাদেরও কিন্তু ফ্যাটি লিভার হতে পারে। এবার তাহলে কাদের হচ্ছে ফ্যাটি লিভারটা? যারা অ্যালকোহল খায় না, কিন্তু তাদের খাদ্য খাবারে অতিরিক্ত তেল, অতিরিক্ত জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, এই ধরনের খাবারগুলো রয়েছে, অতিরিক্ত আনহেলদি খাবারগুলো রয়েছে, সেগুলো যেমন দিনের পর দিন যারা বছরের পর বছর খেয়ে যাচ্ছে, দেখা যাবে
তাদের শরীরেও কিন্তু ফ্যাটি লিভার দেখা যাচ্ছে, সেটা নন অ্যালকোহলিক, মানে অ্যালকোহল না খেয়েও কিন্তু ফ্যাটি লিভার হয়েছে, এটা একটা। আবার দেখুন ফ্যাটি লিভারের পর ধরুন আমি চলে আসি যে সিরোসিস অফ লিভার চলে আসছে। সিরোসিস অফ লিভার মানে কি, ওখানে লিভার সেলগুলো কিন্তু ড্যামেজ হয়ে যায়, একদম ক্ষতবিক্ষত হয়, এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে তার কর্মক্ষমতাই কিন্তু কমে যাচ্ছে, সেটা কিন্তু আরও ক্রিটিক্যাল রোগ। আবার ধরুন আমরা দেখি যে লিভারে একটা ইনফেকশন হচ্ছে, সেখানে কি বলছি আমরা, যে হেপাটাইটিস, মানে ইনফ্লেমেশন অফ দ্য লিভার। লিভারের এই যে আইটিস কথাটা আবার এখানে আসছে, হেপা মানে হচ্ছে লিভার এবং আইটিস মানে হচ্ছে ইনফ্লেমেশন, মানে লিভারগুলো ফুলে যায়। যে কোনো অর্গান শরীরের বা শরীর যখনই ফুলে যায় তার মানে বুঝতে হবে সেখানে রোগ আক্রান্ত হয়েছে এবং শরীর বডি নিজের মতো করে সঠিকভাবে ফাংশন করতে পারছে না। যদি কেউ মোটাও হয়ে যায়, অতিরিক্ত হাত পা মোটা হচ্ছে, ফুলে যাচ্ছে, গাল ফুলে যাচ্ছে, চোখ ফুলে যাচ্ছে, বুঝবেন সেখানে কিন্তু রোগের বাসা বেঁধেছে। রোগটা যে কোনো বড় রোগও হতে পারে, ঠিক আছে? তেমনি লিভারের ক্ষেত্রেও তাই। আবার যখন আমরা দেখছি যে লিভারে জন্ডিস হচ্ছে, কি ডিসকালারেশন চলে আসে, মানে কি পেল মানে ফ্যাকাশে রং হয়ে যায় শরীরে জন্ডিসে, চোখগুলো হলুদ হয়ে যায়, জিভের নিচটা হলুদ হয়, নখের এই ওপরটা হলুদ হচ্ছে, মানে সেখানে কি হচ্ছে, ব্লাডের মধ্যে বিলিরুবিনটা কিন্তু বেড়ে যাচ্ছে, তো সেখানে আমরা বলছি কি জন্ডিস হয়েছে। এরকম বিভিন্ন রোগগুলো কিন্তু, আর তারপরে লিভার ক্যান্সার থাকে, ওটা আরও অ্যাডভান্স স্টেজের ব্যাপার। তো এগুলো কিন্তু রোগ আমরা লিভারের মধ্যে দেখতে পাই। এবং তাতে কি হয়, সমস্যা কি হতে পারে, যে ডিসকালারেশন মানে চামড়ার রং বদল হতে পারে, আবার কখনো দেখা যাচ্ছে কালো হয়ে যাচ্ছে চামড়ার, সেতির মতো সমস্যা হচ্ছে, মেচেদার মতো সমস্যা হচ্ছে, চোখের নিচেও কালি পড়ে যাচ্ছে। অনেকে বলে যে হঠাৎ করে না শরীরটা খারাপ হয়েছে বোধহয় বোঝা যাচ্ছে না, 3 মাসের মধ্যে একটা মানুষ, ফর্সা মানুষ, মনে হচ্ছে আস্তে আস্তে কালচে হয়ে যাচ্ছে, ওখানেও কিন্তু লিভারের সমস্যা থাকতে পারে। থাকবেই যে কোনো গ্যারান্টেড না, কিন্তু টেস্ট করলে বোঝা যাবে সেখানে লিভারের সমস্যা আছে কি নেই। আচ্ছা, এগুলো গেল। তারপরে লিভারের সমস্যা থেকে কি হবে, পেটে ব্যথা হবে, হজমের সমস্যা হবে, বমি হতে পারে, ঠিক আছে? এইরকম বিভিন্ন সমস্যা কিন্তু দেখা যাবে লিভার থেকে আসছে। একদম। তো আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে অল্প করে হলেও কিন্তু আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব যে কি কি সমস্যার কারণে আমাদের স্কিনে কি কি ধরনের সমস্যা কিন্তু আসতে পারে। কে আছেন তার আগে একটু দেখে নেব। নমস্কার। নমস্কার দিদি, আমি কার্তিক করে বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? সমস্যা বলতে ডাক্তার ফাদুলির কাছে আমি গিয়েছিলাম 1 মাস আগে। হ্যাঁ, আচ্ছা। আমার একটু সমস্যা ছিল, কোমরে আর হাঁটুতে ব্যথা ছিল। 1 মাস ওষুধ খেয়ে আমি অনেকটা ভালো আছি। হ্যাঁ, বাহ, খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, অনেকটা ভালো আছি, মানে আমার 50% ভালো আছি। হ্যাঁ, বাহ বাহ, খুব ভালো। ব্যথা ছিল, শরীরে ব্যথা ছিল, কোমরে ব্যথা ছিল, বাহ, খুব ভালো কথা। এবং 50% আপনি ভালো আছেন, আরো 50% আপনি সুস্থ হয়ে যাবেন। আপনি আমাদের অ্যাডভাইস অনুযায়ী চলুন, ওষুধ ডাক্তারবাবুরা যেভাবে বলেছে সেভাবে করুন। আর আপনার কি পঞ্চকর্মা থেরাপি হয়েছিল? আপনার কি পঞ্চকর্মা থেরাপি হয়েছিল? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনি শুনতে থাকুন প্রোগ্রাম। দেখুন, এই যে পঞ্চকর্মা থেরাপি ওনার ব্যথা কমিয়ে দিতে হেল্প করেছে। অল্প দিনেই দেখুন উনি 50% মতো বলছেন উপকার পেয়েছেন, এবং উনি এখন ট্রিটমেন্টেই রয়েছে। এবং পঞ্চকর্মা থেরাপি বলেছিল, তার মানে পঞ্চকর্মা থেরাপিটা কিন্তু এফেক্ট খুব তাড়াতাড়ি দেয়। মানে অনেক ক্রিটিক্যাল যদি হয়, ধরুন কারো হাড় ক্ষয়ে গেছে, হাঁটুর ব্যথারও তো একটা গ্রেড আছে, যে কম না বেশি। কারো আছে কি হাঁটতে মানে বসা থেকে দাঁড়াতে গেলে কটকট আওয়াজ হয়, আবার বসতে থেকে উঠতে গেলে কটকট আওয়াজ, মানে হ্যাঁ, বসা থেকে উঠতে গেলে আওয়াজ হয়, আবার দাঁড়ানো থেকে বসতে গেলে আওয়াজ হয়, এটা একটা হয়। অনেকের দেখা যাচ্ছে রাত্রিবেলা পুরো স্টিফ হয়ে যায় পাটা, সকালবেলা উঠতে গেলে ব্যথা থাকে, আবার হাঁটাচলা করলে কমে যায়। অনেকের দেখা যাচ্ছে সিঁড়ি দিয়ে উঠতে গেলে ব্যথা হচ্ছে। আবার অনেকের দেখা যাচ্ছে যে হাঁটু এমন ক্ষয় হয়ে গেছে তার পাগুলো বেঁকে গেছে, সে লেংড়ে লেংড়ে হাঁটছে, পুরো পাটা ভাঁজ করতে পারে না, বাবু হয়ে মাটিতে বসতে পারে না, কষ্ট হয়, ব্যথা হয়, এই প্রবলেমগুলো আসছে। তো এরকম আলাদা আলাদা কন্ডিশন থাকে। এরকম ক্রিটিক্যাল কন্ডিশনেও কিন্তু পঞ্চকর্মা নিলে একজন মানুষ কিন্তু ইমপ্রুভ করতে থাকে আস্তে আস্তে, উইদাউট এনি সার্জারি। আয়ুর্বেদে আমাদের এই পঞ্চকর্মা থেরাপিতে কোনো সার্জারি নেই, নন সার্জিক্যাল কিছু প্রসিডিওর, যেখানে বিভিন্ন আয়ুর্বেদিক মেডিসিন, হার্বস, বিভিন্ন কি বলবো ধরনের মানে হার্বাল যেসব গাছপালা থাকে তার নির্যাস নিয়ে
বিভিন্ন পদ্ধতিতে এক ওষুধ তৈরি হয়, সেটা মানুষের ওপরে প্রয়োগ করা হয়, এরকম থেরাপি নিতে হয়। হয়তো দেখা গেল কারোর জন্য 15টা থেরাপি দিল, 15 দিন আসতে হবে, এসে থেরাপি করতে হবে। পাশাপাশি কী চলছে? ওষুধ। এবং এই যে থেরাপিটা বললাম পঞ্চকর্মা থেরাপি, তার কাজ হচ্ছে বডিকে শোধন করা, পিউরিফাই করা, ডিটক্স করা, মানে শরীর থেকে বর্জ্য পদার্থগুলোকে বের করে দেওয়া। এতটা মানে বৈজ্ঞানিক জিনিস। ভেতরের যে টক্সিনটা আছে ওটা তো আমরা সাবান দিয়ে গা মুছে বের করতে পারছি না, বা শুধু ঘামের মাধ্যমেও বের হবে না। এই যে পদ্ধতিগুলো, এর মাধ্যমে সেগুলো বের হয়ে আসবে। এবং কিছু কিছু মেডিসিন যেগুলো অ্যাপ্লাই করা হচ্ছে সেগুলোকে এমনভাবে অ্যাপ্লাই করা হবে যাতে শরীরে ডাইরেক্ট অ্যাবজর্ব হয়। ধরুন হাঁটুর ব্যথার মধ্যে একটা হাঁটুর একটা এমন ট্রিটমেন্ট করা হবে, ঠিক আছে, সেই জায়গাটায় কি হবে যে ওই মেডিসিনটা কিন্তু ডাইরেক্ট ওই জায়গায় অ্যাবজর্ব হয়ে যাবে এবং তার কাজ করা শুরু করে দেবে। দারুণ জিনিস এটা। এই অভিজ্ঞতা যাদের হয়েছে তারা জানে। এবং আমাদের যখন এই যে বাইট হয় তাতে ওনারা বলেন যে কতটা সুস্থ হয়ে গেছে। আর এই পঞ্চকর্মা থেরাপি এমন, একজন মানুষ সুস্থ মানুষ সে যাতে আবার অসুস্থ না হয় তার জন্যও সে নিতে পারে, এবং যারা অসুস্থ সে অসুস্থতা থেকে সুস্থতায় ফিরে আসার জন্যও নিতে পারে। একদম। তবে এই যে ভালো হয়ে যাওয়ার খবরগুলো, এটা আমরা অভ্যস্ত, কারণ আমরা প্রত্যেক দিন এরকম প্রচুর পেশেন্ট পাই যাদের ক্রিটিক্যাল এই ধরনের সমস্যাগুলো থেকে তারা ভালো হয়ে গিয়েছে। কিন্তু সাধারণত দেখবেন আমরা যখন এই অনুষ্ঠানে ফোন পাই, আপনারা বলেন 10 বছর, 15 বছর, 20 বছর, 7 বছর, 8 বছর আমরা এই সমস্যায় ভুগছি, মেডিসিন খাচ্ছি, কথা শুনছি ডাক্তারবাবুর, কিন্তু তাও ভালো হচ্ছে না। বলছি না যে কোনো প্যাথি খারাপ, কোনো প্যাথি মন্দ, আমরাই শ্রেষ্ঠ, একদম নয়। তবে যারা মনের মতন রেজাল্ট পাচ্ছেন না, সেটা যে কোনো প্যাথি যে কোনো চিকিৎসকের কাছে হোক না কেন, তারা একটু বদল আনুন, একটু পরিবর্তন আনুন, কারণ পরিবর্তন আপনাকে বদলে দিতে পারে। তাই অবশ্যই যদি চান আপনি এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে যোগাযোগ করতে পারেন। 9830235527 বা 37, এই দুটি একেবারে আমাদের নিজস্ব নাম্বার। ফর্সা হতে আমরা কি না চাই, আমরা প্রত্যেকেই যদি আগের থেকে একটু বেশি ফেয়ার হয়ে যাই কি না খুশি হই। কিন্তু বিষয়টা হচ্ছে সেই ফর্সাটা আবার সেতির কারণে আসছে, এটা আবার কিন্তু আমরা কিছুতেই মানতে পারি না। সেতির সমস্যা নিয়ে বহু মানুষ কিন্তু এনবিপিতে যোগাযোগ করছে এবং মনের থেকে বেশি, মানে তাদের চাওয়ার থেকে বেশি ভালো রেজাল্ট কিন্তু পাচ্ছে। একটু ডক্টর ভাদুরীর থেকে জানতে চাইবো, সংক্ষেপেই শুনবো যে সেতির সমস্যার কতটা ভালো ট্রিটমেন্ট আমরা এনবিপিতে পাচ্ছি। হ্যাঁ দেখুন, এই আমি যেটাই বলছিলাম প্রথম কথা, যে আমাদের আয়ুর্বেদায় কিন্তু সেই মানে রুট কজটা নিয়ে, যেমনি ধরুন বিভিন্ন সমস্যা আমি আলোচনা করছিলাম, যে লিভারের সমস্যা হলে অনেকগুলো আমি বলছিলাম স্কিনের রঙের পরিবর্তন হয়, সেক্ষেত্রে সেটিও কিন্তু একটা কিন্তু এই পিগমেন্টেশনের প্রবলেম, মানে হাইপোপিগমেন্টেশন, মানে স্কিনের কালারের থেকে সেটা সাদা হতে থাকছে এক একটা জায়গা। এর অনেকগুলো কারণ আছে, তার মধ্যে লিভার ঠিক থাকাটা একটা কিন্তু বড় ব্যাপার। তো সেটাই আমি বলছি যে আয়ুর্বেদায় এবং এনবিপিতে এসে যারা ট্রিটমেন্ট করছে আয়ুর্বেদের মাধ্যমে, তারা কিন্তু সেথির মতো রোগেরও কিন্তু রেজাল্ট পাচ্ছে, কারণ একদম ভেতর থেকে ট্রিটমেন্টটা করা হয়। রুট কজ, যে কারণে সেই রোগটা সৃষ্টি হয়, সেই কারণটার ওপরে যখনই কাজ করা হয়, দেখা যায় যে সেই কারণটা যখন সেরে যায় সেই রোগটা অটোমেটিক চলে যায়। আমরা সিমটমগুলো দেখতে পাই, সিমটমের ট্রিটমেন্ট বেশিরভাগ করা হয়, কিন্তু আমাদের এনবিপিতে কিন্তু গোড়ায় গিয়ে ট্রিটমেন্টটা করা হয়, যে সিমটমের কারণটা কি, কেন এটা হচ্ছে। কারো ব্যথা হচ্ছে, কেন ব্যথাটা হচ্ছে। পেট ব্যথা হয়, এটা একটা সিমটম। কি হবে, সাধারণত মানুষের পেট ব্যথা হলে ওষুধের দোকানে যাবে, একটা অ্যান্টিস্প্যাজমোটিক কোনো একটা মেডিসিন নেবে স্প্যাজমটা কমানোর জন্য, সেটা খেয়ে নেবে, খেয়ে নিয়ে কমালো। সেটা পেটের ব্যথাতেও কেউ খেয়ে ফেলছে, দাঁতের ব্যথাতেও কেউ খেয়ে ফেলছে। আরে ব্যথাটা কেন হয়েছে জানতে হবে, তাহলে রোগটা সারানো যাবে। সেইটা যদি রোগটা সারাতে হয় তাহলে অবশ্যই কিন্তু বলবো আয়ুর্বেদের যে পদ্ধতিটা, প্রিন্সিপাল আয়ুর্বেদের যে শাস্ত্র যেটা বলছে, যে গোড়া থেকে আমাদের রোগটা সারাতে হবে, রোগের সিমটমটা না, শুধু গোড়া থেকে রোগটা যখনই সেরে যাবে সিমটমটা এমনিই পালিয়ে যাবে। এইভাবে করে যখন আমাদের এখানে ট্রিটমেন্ট হয়, সেতির কিন্তু খুব ভালো রেজাল্ট আমাদের এখানে লোকেরা এসে পাচ্ছে। অবশ্যই সেতির দেখুন কি বলবো, সময়টা দিতে হবে, একটু ধৈর্য ধরে ট্রিটমেন্ট করতে হবে। আর ট্রিটমেন্ট আছে বলে এমন নয় আপনি জিনিসটাকে আরও বাড়তে দেবেন, তারপরে যখন হাতে সময় কম তখন নিয়ে এলেন। কারণ যে কোনো রোগ যত বেশি পুরনো হবে, রোগটা তত কিন্তু বড়োভাবে বাসা বাঁধতে থাকে শরীরের মধ্যে। তাই যত ছোট আপনি ধরা পড়ছে আপনার কাছে রোগটা, তত তাড়াতাড়ি চলে আসুন, এখানে ডাক্তারবাবুদের কনসাল্ট করুন,
প্রপার ট্রিটমেন্ট পাবেন, প্রপার গাইডেন্স পাবেন এখান থেকে। একদম তাই যোগাযোগের কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। তবে এই যে রং নিয়ে আমরা আলোচনা করছিলাম, আবার এটাও খুব সত্য কথা, আমি হয়তো ছোটবেলায় আমি অতটা কালো ছিলাম না, কিন্তু যত বড় হচ্ছে আমি একটু কালো হয়ে যাচ্ছি। অনেকেই কথাটা কিন্তু বলেন যে দিন দিন আমি কালো হয়ে গেলাম। এবার সেটা ট্যানিং এর কারণে হতে পারে, এটা একটা অন্য কোনো রহস্য থাকতে পারে। ঠিক এটা একটু ডক্টর ভাদুরীর থেকে জানতে চাইবো যে ফর্সা করে দেওয়া কি কোনো মানুষকে একেবারে সম্ভব, কিন্তু নাকি আমার স্কিন টোনটাকেও একটু বদলে দেওয়া সম্ভব? সব আলোচনায় আমরা ফিরছি, তবে কে আছেন একটু শুনবো। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বসিরহাট থেকে করছি। হ্যাঁ বলুন, কি সমস্যা? হ্যাঁ হ্যাঁ আমি বসিরহাট থেকে করছি। আমি একটু ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে চাই। একদম একদম বলুন। আমি একটু বেড়াতে গিয়েছিলাম, ওই মানে একটু সমুদ্রে স্নান টান করা হয়েছে। তারপর থেকে দেখছি চুলটা তো ভীষণ রাফ হয়ে যাচ্ছে দিনকে দিন। এতে যদিও আমি শ্যাম্পু করেছি, তো যেগুলো হলো বাজারে ইয়ে হয় বিক্রি হয় সেগুলোই আমি করেছি, যদিও ওটা হার্বাল নয়, আমি দেখলাম শ্যাম্পুতে। আচ্ছা, আমি একটু এই বিষয়ে একটু কথা বলতে চাই। তার কারণ ডাক্তারবাবু তো বলছেন যে আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে এই আমার চুলের এই যে রাফনেসটা ভীষণ রাফ হয়ে যাচ্ছে, ডাল হয়ে যাচ্ছে, এটা কাটানো সম্ভব কিনা? বেশ বলছেন ডাক্তার। ভীষণ হেয়ার ফল হচ্ছে। হেয়ার ফল একটু জানতে চাই ডাক্তারবাবুর কাছে, এটা কতটা আমি নিয়ে পাবো, হবে নাকি আমার ঠিকঠাক? আচ্ছা আচ্ছা, দেখুন এই যে আয়ুর্বেদেতে কিন্তু এর ট্রিটমেন্টটা রয়েছে। অ্যাকচুয়ালি কি হয়, এই যে যখন সমুদ্রের পাড়ে কেউ যায় তখন কি হয়, আমাদের একটা রোদে কিন্তু আমরা বেরিয়ে পড়ি, এটা হচ্ছে প্রথম কথা। স্নানের আনন্দে বা বেড়ানোর আনন্দে আমরা রোদের মধ্যে বেরিয়ে পড়ি, তখন আমাদের মাথায় কিন্তু রোদটা লাগে। এবং যখন স্নান করছেন তখন কিন্তু আপনার চুল ভিজে যাচ্ছে। যদি সেটাও না হয়, আপনি যখন সমুদ্রের পাড়ে হাঁটবেন আপনার চুলের মধ্যে কিন্তু ওই নোনা জলের প্রভাবটা এসে পড়ছে, শুধু চুলে নয় সারা গায়ে পড়ে। এবার এই যে চুলের মধ্যে যে অতিরিক্ত মাত্রায় নোনা ভাবটা এসে পড়ছে, সেখানে চুলটা কিন্তু আস্তে আস্তে রাফ হয়ে যায় এবং ডাইরেক্ট যে সূর্যের আলোটা পড়ে তখন চুলটা প্রচণ্ড কিন্তু আনহেলদি হয়ে যায়। দুটো ব্যাপার হয়, সেখানে দেখবেন শরীর ট্যান হচ্ছে, কালো হয়ে যায়। ঠিক আছে, স্নান না করলেও কিন্তু আপনি কালো হবেন, পরিমাণে কম, কিন্তু স্নান করে এই নোনা জলটার মধ্যে যখন সূর্যের আলো পড়ে তখন আরও বেশি কালো হয়। ঠিক আছে, এবং চুলটাও কিন্তু রাফ হয়ে যাচ্ছে। এবার এটাকে ঠিক করবেন কীভাবে? হয়তো ওখান থেকে আপনি বাড়িতে এসছেন, আপনার হোটেলে গেছেন, শ্যাম্পু করেছেন, ঠিক আছে, কিন্তু শ্যাম্পু আপনার চুলকে পরিষ্কার করতে পারে, চুলকে হেলদি করতে পারে না। আমাদের এনবিপির লা এলিগেন্সের একটা প্রোডাক্ট আছে, যেটা আমাদের স্কিন আর হেয়ার বিউটিফিকেশনের একটা বড় একটা মানে কি বলবো ব্র্যান্ড, লা এলিগেন্স। এটার মধ্যে আমাদের কিছু প্রোডাক্টস রয়েছে এবং কমপ্লিটলি কিন্তু হার্বাল প্রোডাক্টস, কোনো কিন্তু মানে খুব হার্শ কেমিক্যাল ওটার মধ্যে দেওয়া নেই। ঠিক আছে, এবং ওর মধ্যে এমন কিছু ভিটামিনসও অ্যাপ্লাই করা আছে যেগুলো আপনার চুলের জন্য কিন্তু উপযুক্ত। সেইগুলো, সেই লোশন, সেই শ্যাম্পু, সেগুলো যদি আপনি ইউজ করতে পারেন, শ্যাম্পুটা আপনার চুল পরিষ্কার করার কাজেও আসবে এবং চুলটাকে সুন্দর রাখার জন্য কিন্তু হেলদি হবে, মানে হেল্পফুল হবে। আর তার পাশাপাশি যে লোশনের কথা বললাম, সেই লোশনগুলো যখনই আপনি লাগাবেন দেখবেন চুলটার যে কোয়ালিটিটা নষ্ট হয়ে গেছে, চুলটা রাফ হয়ে গেছে। আর মানে কি হয়, অ্যাকচুয়ালি চুলটা কি বলবো পুড়ে যাওয়ার মতো হয়ে যায়, তার জন্যই রাফ হয়ে যায়। ঠিক আছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে স্মুথ হয়ে যাবে, কারণ তার মধ্যে যেগুলো ইনগ্রেডিয়েন্টস আছে সেগুলো আপনার চুলের যে কেরাটিন সেটাকে ঠিক হতে সাহায্য করবে। ঠিক আছে, তো এইগুলো আপনি হেল্পলাইন নাম্বারে কল করুন, প্রোডাক্ট আপনি বাড়িতে বসেও পেয়ে যেতে পারেন, কোনো অসুবিধে নেই। আর যদি চাইছেন যে একবার দেখিয়ে নেব, তাহলে আমাদের কাছে হেল্পলাইন নাম্বারে কল করে চলে আসুন, আমরা দেখে দেব, দেখে প্রপার গাইডেন্স দেব কিভাবে আপনি সারা বছর ধরে নিজের চুলটাকে সুন্দর রাখতে পারেন। একদম। আর আমাদের লা এলিগেন্সের যে কোনো প্রোডাক্ট বলুন বা যে কোনো আপনি হেল্প বলুন, সব কিছু আপনি কিন্তু বিভিন্ন ক্যাম্পে বা বিভিন্ন চেম্বারেও কিন্তু পেয়ে যাবেন। সেই বিষয়গুলো একটু আপনাদের আমরা জানিয়ে দেবো, হেল্পলাইন নাম্বারে ফোন করলেও আপনারা কিন্তু জেনে যাবেন। লা এলিগেন্স বলুন বা এনবিপি বলুন, সব কিছুর জন্য একটু চেম্বারগুলোর কথা একটু জানাচ্ছি। যেমন বনগাঁতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, অবশ্যই এবারে কিন্তু পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, যোগাযোগ করুন বনগাঁর দিকের বন্ধুরা। গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ক্যানিংয়ে পেয়ে যাচ্ছেন ডক্টর আর
বাঁকডেকে, আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বর্ধমানে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, মালদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কাকদ্বীপে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, কোচবিহার চেম্বারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, কৃষ্ণনগরে ডক্টর এ হালদারকে পাচ্ছেন, রায়গঞ্জে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, হেরিয়াতে ডক্টর এ হালদারকে পাচ্ছেন, মেছেদাতেও এবারে কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পেয়ে যাচ্ছেন খড়গপুরে ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হলদিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, পেয়ে যাচ্ছেন আগরতলায় ডক্টর এন ভট্টাচার্যকে, শিলচরে এবারে কিন্তু পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। অবশ্যই যোগাযোগ করুন শিলচর আমাদের আসামের বন্ধুরা। বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, আমাদের আরামবাগ চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, আলিপুরদুয়ারে পাচ্ছেন ডক্টর বি শর্মা এবং ডক্টর এস ঘোষাল, দুজনকেই পাবেন। একটু ফোন করে জেনে নেবেন যে এবার কোন চিকিৎসক থাকছেন। পাশাপাশি আপনাদের বলবো জামশেদপুরের কথা, এখানে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, গুয়াহাটিতে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, পুরুলিয়ায় ডক্টর এ হালদারকে পাচ্ছেন, ঝাড়গ্রামে ডক্টর এ হালদারকে পাচ্ছেন, পেয়ে যাচ্ছেন ডিব্রুগড়ে ডক্টর এস ঘোষালকে। এছাড়া মধ্যমগ্রামে আমাদের চেম্বার রয়েছে, ল্যান্সটাউন হাজরায় শিশুমঙ্গল হাসপাতালের একেবারে অপোজিটে আমাদের চেম্বার রয়েছে একেবারে কিন্তু হাতিবাগান চৌমাথার কাছে চেম্বার রয়েছে, খিদিরপুরে, হাওড়ায় শিবপুর, বাল্টিকুড়ি বাজার দাসনগর এবং বেলুড়ে চেম্বার রয়েছে। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা একেবারে আমতলায় আমাদের চেম্বার পেয়ে যাচ্ছেন। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, ঠিক ওই বিষয়টা নিয়ে জানতে চাইবো। ফর্সা হতে চাই, একটু ফেয়ার স্কিন পেতে চাই, কালো হয়ে যাচ্ছি, তো এর কি সমাধান রয়েছে? দেখুন, প্রথম কথা বলবো যে আমাদের যে গায়ের রং যার যেমন জন্মগত, এটার তার কারণ হচ্ছে এইটা হচ্ছে আমাদের শরীরে কতটা মেলানিন প্রোডাকশন হচ্ছে। মেলানিন একটা কি পিগমেন্ট, মানে একটা কালার আর কি, যে কালারটা আমাদের স্কিন এবং হেয়ারকে কালার দেয়। যদি কারো পিগমেন্টটা কম থাকে তাহলে তারা তত বেশি ফর্সা হয়, যার যত বেশি কালো থাকে তাহলে তাদের স্কিন এবং চুল তত বেশি কালো হয়। আমি উদাহরণ দিলে বুঝবেন, মানে ধরুন যারা নিগ্রো, ঠিক আছে, নিগ্রো জাতি যারা, তাদের কিন্তু মেলানিনের পরিমাণটা স্কিনের নিচে প্রোডাকশন হয় প্রচণ্ড বেশি, তার জন্য ওরা প্রচণ্ড কালো হচ্ছে এবং চুল প্রচণ্ড কালো ওদের। এবং উল্টোটাই হয় যখন কোনো ধরুন ইউরোপিয়ান বলুন, আমেরিকান বলুন, মানে ওয়েস্টার্ন কান্ট্রিজ যেগুলো আছে সেগুলোকে দেখুন, ওদের কিন্তু চামড়াটা সাদা, দেখবেন ভুরু সাদা, চোখ সাদা, চুল সাদা, ঠিক আছে, মানে কালো নয়। তার কারণ হচ্ছে ওদের মধ্যে মেলানিনের প্রোডাকশনটা কম আছে। আমরা ইন্ডিয়ানসরা, আমাদের ক্ষেত্রে কি হচ্ছে, এশিয়ান কান্ট্রিজ যারা, তাদের মধ্যে বেশিরভাগের দেখবেন গায়ের রঙগুলো আমাদের মতো, কেমন, না অতিরিক্ত কালো না অতিরিক্ত ফর্সা, একটা মাঝারি, তার একটা রেঞ্জ আছে, মানে কালারেরও তো একটা মানে কি বলবো কোড থাকে, কি মানে অতিরিক্ত কালো, কম কালো, আর একটু শ্যামলা, তারপরে ফর্সা, বেশি ফর্সা, এগুলো যাই হোক, যে আমাদেরটা হচ্ছে মাঝারি। এই অতিরিক্ত কালো আর অতিরিক্ত ফর্সার দুটো মাঝখানে যেটা, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ানদের কালার। তো এবার যদি আপনার কি করতে হবে, যদি এটা হচ্ছে আপনার জন্মগত থাকছে, এবার যখন আপনি ছোট থেকে বড় হচ্ছেন তখন 2-3টে ব্যাপার হয়। একটা হচ্ছে যদি দেখা যাচ্ছে আপনি খুব বাইরে বেরোতে থাকেন, যত্ন না নেন, স্কিনটার রেগুলার একটা মেনটেনেন্সের মধ্যে থাকছেন না, অবশ্যই কিন্তু একটা সায়েন্টিফিক জায়গায় যেখানে কিন্তু সঠিকভাবে আপনার স্কিনটাকে ভালো করতে পারে, ভালো রাখতে পারে, তেমন জায়গায়, ঠিক আছে, লা এলিগেন্স কিন্তু তেমনই একটা জায়গা। তো সেরকম কিছু মেনটেন করছেন না, তাহলে দেখা যাবে যে আপনার স্কিনটা আস্তে আস্তে কালোর দিকে যাবে। কালোটা কিন্তু ওটা কিন্তু আপনার কি হচ্ছে, ট্যান পড়ে যাচ্ছে। দ্বিতীয়ত, যদি আপনার খাবার ঠিক মতো না খাওয়া হয়, শরীরে যদি জলের অভাব হয়, রাত্রে যদি ঘুম ঠিক না হয়, ঠিক আছে, কোনো হরমোনাল ইমব্যালেন্স হয়, সেক্ষেত্রেও কিন্তু মানুষের গায়ের রং চাপা হতে থাকে আস্তে আস্তে। তো এগুলো ওভারকাম করতে গেলে যা করতে হবে, প্রপার লাইফস্টাইল, প্রপার ফুড হ্যাবিট এবং প্রপার একটা মানে হেলদি হ্যাপি লাইফস্টাইল যদি মেনটেন করতে পারেন আর মেনটেন করেন আপনার স্কিনকে প্রপারলি, তাহলে কিন্তু আপনার অরিজিনাল যে কালারটা সেটা মেনটেন হবে। হ্যাঁ, এর পরেও কিন্তু কিছু পদ্ধতি আছে যার মাধ্যমে ওই মেলানিন যে সিনথেসিস হওয়াটা, মানে মেলানিনটা যাতে আর বাড়তে না পারে প্রোডাকশানটা, ওটাকে কমিয়ে আনা, সেই পদ্ধতিগুলোও কিন্তু আমাদের কাছে রয়েছে। তবে হেল্পলাইন নাম্বারে কল করে একটা বুকিং করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে
তাই হেল্পলাইন নাম্বার নিশ্চয়ই নোট করেছেন, যারা আজকে ফোনে পেলেন না তাদের জন্য নাম্বার 9830235527 বা 37, এই নাম্বারে ফোন করুন, কথা বলুন। আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেব। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে, নমস্কার।